তো ওয়েব ব্যানারে ফেসবুক কভার ফটোর জন্য আমার পারফেক্ট সাইজ হলো 851 315, ঠিক আছে? তো আমি 300, হ্যাঁ 851, হ্যাঁ। আর মোবাইলের জন্য 560 × 315। ফেসবুক ফেসবুক প্রবলেম, আচ্ছা আপনাদের মোবাইলেরটা নিতে হবে না, আপনারা পিসিতে রাখেন। 851 315। এখন 851 315 সাইজটা অ্যাকচুয়ালি আপনার পিসি ভার্সনের জন্য, পিসি ভার্সনে যে ফেসবুক ইউজ করেন এইটার জন্য। এখন আপনি যদি ওই যে ফেসবুক কভার ফটোটা আপলোড করছেন, এটাকে যদি আপনি মোবাইল দিয়ে দেখেন তাহলে দেখবেন সাইডে কিছু অংশ কেটে গেছে। ওই পিসিটা কি ঠিক? ওইটা ওইটা বসেন। আহ, তো দেখবেন সাইডে কিছু অংশ কেটে গেছে। তো আমরা যখন ওয়েব ব্যানারের মধ্যে কন্টেন্ট ইউজ করব, যে কন্টেন্টগুলো ইউজ করতেছি সেগুলো ট্রাই করব যাতে ওয়েব ব্যানারটা মাঝখানে মাঝখানে থাকে। সাইড দিয়ে এমন কিছু জিনিস রাখবো যেটা আমার না হইলেও হয়, ঠিক আছে? এটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। মানে ফেসবুক এখনো তাদের কাভার ফটোটাকে এইভাবেই করে নাই যে মোবাইলে আর আপনার পিসিতে সেমটাই দেখাবে। সিম্পল একটা সিএসএস এখনো দেয় না ওরা। আচ্ছা, ফার্স্টে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে, মানে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে দিলাম এবি কভার। এখানে নাম্বার অফ আর্টবোর্ড দেওয়া আছে 1, সরি 2, আমি 1 করে নিলাম। আর আমার সাইজটা নিতে হবে পিক্সেলে, তো পিক্সেল করে নিচ্ছি। ওয়াইড বললাম কত? 851। হাইট হলো আপনার 315। কালার মোড সিএমওয়াই কে করা আছে, চাইলে আপনারা সিএমওয়াই কে নিতে পারেন, সমস্যা নাই। এখন ওকে করতেছি। ওকে করলে এরকম একটা আর্টবোর্ড আসবে। চলে না এটা? এরকম একটা আর্টবোর্ড আসবে। তো এখন আমার কাজ হলো এই আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করা। তো ডিজাইন করব, ঠিক আছে। আমরা প্রিন্টের সময় দেখছি যে আমরা একটা কালার গাইড নিতাম, একটা সেফটি মার্ক নিতাম, একটা কাটিং মার্ক নিতাম। তো ওয়েবের ক্ষেত্রে এত কিছু ফলো করা, মানে কালার গাইডটা নিতে হয় না। যদি আপনি চান নিবেন, সমস্যা নেই, আপনাকে কেউ না করবে না। কিন্তু কালার গাইডটা নিতে হয় না অ্যাকচুয়ালি ওয়েবের ক্ষেত্রে। আপনি যদি যে সেফটি মার্ক নিয়ে কাজ করতে চান, সেফটি মার্ক নিয়ে কাজ করা পসিবল। যেহেতু এইটা আপনার আউটপুটটা আসতেছে ইমেজ আকারে, তো আপনি কাউকে দিচ্ছেন না, আপনি জাস্ট ইমেজ রেডি করে ক্লায়েন্টকে ডেলিভার করবেন। তো সেক্ষেত্রে এটাকে আপনার কালার গাইডটা নেওয়া বাধ্যতামূলক না, ঠিক আছে? তো আমাকে জাস্ট একটা সেফটি মার্ক নিতে হবে। এখন আমি যখন সেফটি মার্ক নিতে যাব তখন আমার ওই যে কাটিং মার্কের যে সাইজটা, এই সাইজটা অটোমেটিক চলে আসবে, কারণ ওইটা ছাড়া তো আর সেফটি মার্কটা নিতে পারবো না পারফেক্টলি। ওই অ্যালাইন পেয়ে গেল। তো আমি কাটিং মার্কটা নিলাম। কাটিং মার্কটা নেওয়ার পর এখান থেকে অ্যাকচুয়ালি কাটিং মার্কও না, আপনার ওয়েবের তো আর কাটিং মার্ক হয় না, আপনার যে পারফেক্ট সাইজটা আর কি, এই সাইজটা নিলাম। নেওয়ার পর অবজেক্টে যাচ্ছি, পাথে যাব, অফসেট পাথে যাব, প্রিভিউতে ক্লিক করার পর -20 পিক্সেল। এখন -20 পিক্সেল নিচ্ছি। নেওয়ার পর দুইটাকে আমি সেফটি,
দুইটাকে আমি মেক গাইড করে নিলাম। এখন আপনারা যখন ইন ফিউচারে যখন ভালোভাবে কাজ করা জেনে যাবেন, তখন আপনাদের এই কন্টেন্ট গাইডটা আর নিতে হবে না। আপনারা দেখলেই বুঝবেন যে কোন জিনিসটা কতটুকুর মধ্যে রাখতে হবে। ঠিক আছে? ওয়েব ব্যানারের জন্য, ওয়েবসাইটের জন্য যত কাজ করতেছেন, ওয়েবের জন্য যত কাজ করতেছেন, সেখানে কন্টেন্ট গাইড নিতে হবে না। যেমন আমরা এখন আর কন্টেন্ট গাইডগুলো নেই না, লাগে না আমাদের তেমন একটা। কিন্তু প্রিন্টের জন্য আবার ঠিকই নিতে হবে, কারণ প্রিন্টে সব কিছু পারফেক্টলি বসাইতে হয়। ওয়েব ব্যানারের কন্টেন্টগুলো খুব কম থাকে, তো আপনি যে বসাবেন এটা বোঝাই যায় যে কতটুকুর মধ্যে বসাইলে এটা পারফেক্ট হবে। কিন্তু আপনার প্রিন্ট মিডিয়ার জন্য কন্টেন্ট অনেক বেশি থাকে, মানে টেক্সট টাইপ লেখাগুলো, মানে টেক্সট যেগুলো, এগুলো অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট গাইডটা নিতেই হবে বা সেফটি মার্কটা নিতেই হবে। তো আমি সেফটি মার্কটা রেডি করলাম, রেডি করার পরে এখন কাজ হলো আমার ডিজাইন করা। এখন ডিজাইন যদি করতে যাই, আমি সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি আপাতত। একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিলাম, তারপরে এটাকে রোটেট করে নিচ্ছি। ওকে, এটা নিলাম কন্ট্রোল। আচ্ছা, ফার্স্টে আমি আমি চাচ্ছি আমার লেফট সাইড এবং রাইট সাইডে প্রায় সেম ডিজাইন থাকবে। মাঝখানে আমার যে কোম্পানির জন্য আমি ওয়েব ব্যানারটা করতেছি বা ফেসবুক কভার ফটোটা করতেছি তার কিছু ডিটেলস থাকবে। আর দুই সাইডে আমি দুইটা ইমেজ দিব ডিজাইন সহকারে। ঠিক আছে? তো এটা করার জন্য আমি একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিছি। এখন রাউন্ড রেক্টেঙ্গুলারটা, এটাতে সলিড একটা কালার দেব আমি, লাইক ব্ল্যাকই রাখলাম আপাতত, পরে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। তো ব্ল্যাক রাখলাম। ব্ল্যাক রাখার পর এখন এইটার মধ্যে যদি আমি ক্লিপিং ম্যাচ করি, আমার সাইডে যে বর্ডারটা থাকবে, এই বর্ডারটা সাইডে কোনো বর্ডার থাকবে না। তো ইমেজটা দেখতে, এইখানে যে ইমেজটা বসবে সেটা দেখতে হয়তো বা খারাপ লাগতে পারে। লাইক আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি 4টা ইমেজ নিলাম, এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন ইলাস্ট্রেটর যখন ইমেজ ওপেন করবেন, ফার্স্টে বলছে এরকম একটা ক্রস মার্ক আসবে। এই ক্রস মার্কটাকে আপনার ইমবেড করে নিতে হবে। আজকে পিছিয়ে তো স্লো হয়ে গেল কেন?
তো এখানে কয়টা ইমেজ আমি নিছি। আমি আগে ফার্স্ট একটা জিনিস দেখেন, আমি এটা একটা জিনিস দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, পরে আরেকটু কাজ করব। তো ইমেজটা আমার অনেক বড় ছিল, ফার্স্টে এটাকে ক্লিপিং ইমেজ করে নিছি, ঠিক আছে। কেউ যদি চান এইভাবে কাজ করতে পারেন, ফার্স্টে ক্লিপিং ইমেজ করে দেন ডাবল ক্লিক করে চাইলে ইমেজটাকে ছোট করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে পারফেক্টলি আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেজটা কতটুকুর মধ্যে বসতেছে। এখন দেখেন আমি যে ইমেজটা নিছি এইটার এইটুকু অংশ কাটা পড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো পুরোটা আনা দরকার আমার। পুরোটা আনার জন্য আমি এটাকে আরো ছোট করি। আমার এখানে আর্টবোর্ড কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারি। আচ্ছা, আমি যদি এইরকম রাখতাম তাহলে জিনিসটা আমার আর্টবোর্ড অনুযায়ী পারফেক্ট হইতেছে, কিন্তু আমার যে হেডফোনটা আছে এই হেডফোনটার কিছু অংশ কাটা পড়ে যেতেছে ইমেজে। এখন এই জিনিসটা যদি আমি করতে চাই, কিভাবে করব যে আমার হেডফোনটাকে আরেকটু ছোট করব। তো ছোট যদি করি, দেখেন এই যে আর্টবোর্ডের ভেতরে কিছু অংশ আবার হোয়াইট হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে অড লাগবে। তো আমি এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, কিভাবে অ্যাডজাস্ট করব, ফার্স্টে দেখাই। এখন আমার কাছে জিনিসটা পারফেক্ট, মানে হেডফোনটা পারফেক্ট, বাট উপরে কিছু অংশ খালি, রাইট সাইডে কিছু অংশ খালি, লেফট সাইডে বটমে কিছু অংশ খালি। এখন এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে আমাকে, এটাকে আমার ক্লিপিং মাস্ক অলরেডি করা আছে, আমি জাস্ট ইমেজটাকে কপি করে উপরে একটা নিব। উপরে একটা ইমেজ নিলাম। এখন উপরে ইমেজটা নিচ্ছি, এখানে হেডফোনের কিছু অংশ চলে আসছে, প্লাস শেডটাও মিলতেছে না। এটা মিলানোর জন্য এটাকে আমি এই ইমেজটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আপনার ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আপনার হরিজন্টাল রিফ্লেক্ট, প্রিভিউতে যদি ক্লিক করি, দেখেন এখানকার শেডটা মিলে গেছে আমার, এখানকার শেডটা মিলে গেছে। প্লাস হলো আপনার এই যে হেডফোনটা দেখা যাচ্ছে এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে, সো এটা আপনাকে প্রবলেম করবে না, ঠিক আছে। সেম ওয়েতে এটাকে যেহেতু এটাকে ফ্লিপ করা হয়েছিল, অলরেডি রিফ্লেক্ট করা হয়েছে, এটাকে জাস্ট কপি করে যদি নিচে নিয়ে আসেন, তাহলে আপনার নিচে জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানকার শেডটাও মিলে গেছে আমার। আবার সেম ওয়েতে এটাকে জাস্ট ফ্লিপ করে এখানে নিয়ে আসবো, রিফ্লেক্ট, এখন করব ভার্টিক্যাল রিফ্লেক্ট করে ওকে করলে আপনার এখানকার শেডটা মিলে যাবে। দেখছেন এখন আমার টোটাল যে ইমেজটা আছে, হ্যাঁ ভার্টিক্যাল। কিভাবে করবেন, জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, ওইখান থেকে আপনি চাইলে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার অপশন আছে, ঠিক আছে। এখন রিফ্লেক্ট কেন করলাম, এখানে চাইলে তো ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিতে পারতাম নাকি। রিফ্লেক্ট করার কারণ হলো, দেখেন যে ইমেজটা এখানে আছে, এইখানের উপরের সাইডটাতে একটু লাইট শেড দেওয়া, লেফট সাইডটাতে আর একটু তার চেয়ে একটু ডার্ক, রাইট সাইডটাতে তার চেয়েও একটু ডার্ক, এবং বটম সাইডটাতে সবচেয়ে বেশি ডার্ক শেড দেওয়া। তো আমি যদি এটাকে গ্রেডিয়েন্ট করে করতেও যেতাম, গ্রেডিয়েন্ট করে করা পসিবল ছিল, কিন্তু গ্রেডিয়েন্ট করে যদি করতে যেতাম যে কোনো একটা শেডের
মানে যে কোনো একটা কালার মিলাইতে আমার খুব বেশি টাফ হইতো, কিন্তু আমার কাছে ইজি ওয়েটা আছে। আমি জাস্ট ইমেজটাকে চারো সাইডে কপি করে অ্যাডজাস্ট করে দিতে পারতেছি। সো আমি ইজি ওয়েটাই কাজে লাগাইছি, আমার টাফ ওয়েতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এখন যেটা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, যে ইমেজটা আমি এখানে বসাইলাম, দেখেন এখন যদি আমি এইখানে খালি খালি লাগতেছে কেমন একটা। তো আমি চাচ্ছি যে এইটার এই সাইড রাইট সাইড দিয়ে একটা বর্ডার দিব। যদি বর্ডারটা দেই তাহলে হয়তো বা একটু দেখতে ভালো লাগতে পারে। তো বর্ডারটা কিভাবে দিব? আমি একটা যেহেতু এটার ভিতরে ক্লিপিং ম্যাচ করে ফেলছি অলরেডি, এটাকে আর কোনো রকম মডিফিকেশন করার দরকার নাই, এটা থাক। একটা কপি করে নিয়েছিলাম আগেই, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আগেই কপি করে নিয়েছিলাম। এখন ওইটাকে কন্ট্রোল সি দিয়ে হাইড করা আছে, ওইটাকে জাস্ট আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে এই যে হাইট থেকে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? আনার পর আমার যে ইমেজটা উপরে আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, বা কন্ট্রোল 2 দিয়ে লক যদি না করি সেক্ষেত্রে আমি চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি। ইমেজটাকে ধরবো, চারো সাইডে একসাথে ছোট করতে হবে, ঠিক আছে? এখন ছোট করতে চাই, এখন চারো সাইডে যদি একসাথে ছোট করতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল আর শিফট চাপতে হবে। সরি, অল্টার আর শিফট, শিফট অল্টার চাপলে আপনার চারো সাইডে একসাথে ছোট হবে। এই বর্ডারটা ইমেজের ভেতরের দিকে দিচ্ছি কোথায়? বাইরের দিকেই তো দেওয়া। না, ইমেজের নিচে, এটা টোটাল এটা আলাদা। এই যে ইমেজটা উপরে, ইমেজের নিচে এটা। আপনি যেটা কথা বলতেছেন ওটাই স্ট্রোক। আমি এখানে স্ট্রোক ইউজ করি নাই। যদি স্ট্রোক ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ইমেজের উপরে চলে আসবে। লাইক আমি যেই রাউন্ড রেক্টেঙ্গুলারটা আছে এটা যদি একটা স্ট্রোক দিয়ে করি, এখন ইমেজের ভেতরে চলে যেতেছে, দেখছেন? ওই ইমেজটাকে কভার করে নিতেছে। তো আমি স্ট্রোক ইউজ করি না, আমি আলাদা একটা রেক্টেঙ্গুলার ওইখানে নিয়ে নিয়েছি। রাউন্ড রেক্টেঙ্গুলার আর কি পেছনে নেওয়া। তো রাউন্ড রেক্টেঙ্গুলারটা নিছি। এখন এটার কালার কি দিতে পারি? কেউ কোনো কালার বলছেন? এটা কালার কি দেওয়া যায়? কি কালার দিবেন বলেন? এটা ব্ল্যাক ঠিক আছে? এখন এটার কালার অ্যাকচুয়ালি আমি যদি এখন আমার কাছে একটা ফিক্সড লোগো থাকতো, ওই লোগোর কালারটা ইউজ করতাম। যেহেতু আমার কাছে লোগো নাই, আপাতত এই কালারটা ইউজ করতেছি। এটাকে আরেকটু করে দিতে পারি। এখন এখানে রাইট সাইডে চাচ্ছি আমি একটা ঘড়ি ঘড়ি ইউজ করব। ঘড়িটাকে ইউজ করার জন্য আমার এইখানে আলাদাভাবে আর করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট এই জিনিসটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করার পর নিয়ে যাচ্ছি রাইট সাইডে। যদি এইরকম উপর নিচে রাখতে চান তাহলে তো হয়ে গেল, জাস্ট রাইট সাইডে নিয়ে আসার পর এইখানে ইমেজটা বসাই দিলে হবে।
আর যদি না চান আর যদি চান এটা যেই পজিশনে আছে সেম পজিশনে থাকবে, জাস্ট দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্টে যাবেন, আপনার এখানে ভার্টিক্যাল রিফ্লেক্টে করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ভার্টিক্যাল রিফ্লেক্টে করে দিচ্ছি, ওকে করলাম, গেল। ওকে, এখন আমার এই সাইডে আমি চাচ্ছি এই ঘড়ির ইমেজটা বসবে। যদি ঘড়ির ইমেজটা বসে তাহলে আমার হেডফোনের আর দরকার নাই। তো হেডফোনটাকে আগে রিলিজ গাইড করতেছি। রিলিজ গাইড করার পর এটাকে একটা কালার দেব। যেই রাউন্ড রেক্টেঙ্গুলারটার মধ্যে আমি এটাকে ক্লিপিং ম্যাচ করছিলাম সেটাকে একটা কালার দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই ইমেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি, মানে এখানে ঘড়ির ইমেজটা আনলাম। এখন একটা জিনিস ক্লিপিং ম্যাচ যখন করবেন একটা জিনিস ফলো করবেন, ঠিক আছে? যেই অবজেক্টটার মধ্যে আপনি ক্লিপিং ম্যাচ করতেছেন সেই অবজেক্টটা যদি নিচে থাকে, যে অবজেক্টের মধ্যে ক্লিপিং ম্যাচ করতেছেন সেই অবজেক্টটা যদি নিচে থাকে তাহলে ক্লিপিং ম্যাচটা হবে না। ঠিক আছে, তো এই অবজেক্টটাকে আমি উপরে নিয়ে আসবো। উপরে কিভাবে আনবো? সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফন্ট। ঠিক আছে, ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইমেজটাকে ধরবো, ইমেজটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এর আগে যেভাবে করছি সেম ওয়েতে মেক ক্লিপিং মাস্ক। এখন এর আগে করছিলাম হলো গিয়ে আগে ক্লিপিং মাস্ক করে তারপরে ছোট করছিলাম, এখন আগে ছোট করে নিয়েছি তারপরে ক্লিপিং মাস্ক করছি, কিন্তু আমার রেজাল্টটা জিরো। সো আগে ক্লিপিং মাস্ক করে পরে ছোট করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো আমার ওই সেম কাজটা আবার করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে ধরলাম, তারপর দেখতেছি যে কিছু অংশ কাটা পড়ছে, তো এটাকে একটু ছোট করতে হবে। ছোট করলাম, ছোট করার পরে জাস্ট এটাকে নিচে আনতেছি। এখন এই জায়গায় দেখেন একটা শ্যাডো ছিল, ঠিক আছে? শ্যাডোটার জন্য আপনি যখন এই যে মানে ইমেজটার ফিল এরকম আনছে যেটা একটা গ্লাসের উপরে রাখা আছে ঘড়িটা, তো গ্লাসের উপরে একটা রিফ্লেক্ট আসতেছে। যখন আপনি এটাকে আবার রিফ্লেক্ট করে ওইটাকে ফ্লিপ মানে হরিজন্টাল রিফ্লেক্ট করে উপরে নিচে করলেন বা ফ্লিপ করলেন, তখন তো এই যে এখানে যে গ্লাসের যে ইফেক্টটা ছিল এই ইফেক্টটা চলে আসছে। এখন দেখতে আবার একটু খারাপ লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করলে শেড মিলতেছে না। তো এইখানে কি করা যায়? তো এইখানে আবার আপনার একটু ফটোশপের কাজ চলে আসবে। ঠিক আছে, এইখানে ফটোশপে জাস্ট ইমেজটাকে অ্যাডজাস্ট করে আগে নিয়ে আসবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট কিভাবে করবেন? জাস্ট এই ইমেজটা যখন শেডটা মিলে যাবে তখন এই যে নিচে যে রিফ্লেক্টটা আসতেছে এই রিফ্লেক্টটাকে কেটে দিবেন। ঠিক আছে, আপনার সিলেক্ট করে জাস্ট ফিল দিয়ে আপনার যদি কন্টেন্ট অ্যাওয়ার রেখে ওকে করেন তাহলে নিচের অংশটুকু চলে যাবে। চলে গেলেই আপনার এই কালারগুলো সেম থাকবে, জাস্ট এই রিফ্লেকশনটা চলে, নিচের রিফ্লেকশনটা চলে গেল। ঠিক আছে, এখন ইলাস্ট্রেটরে এইরকম কোনো ওয়ে নেই যে আমি এটাকে কাইটা দিব, কারণ ইলাস্ট্রেটর ফর হ্যাঁ আচ্ছা আমি চাই সেটাও দেখাই দিচ্ছি, দাঁড়ান।
ডিরেক্টলি যদি ফটোশপে আপনি ওই ইমেজটাকে ওপেন করতে চান সেক্ষেত্রে কি করবেন, ফটোশপ পেয়ে গেলাম, একটা ফাইল নেবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন আর কি। ডকুমেন্ট ক্রিয়েট করলে এটাকে এটাকে ড্রাগ করে ফটোশপ আইকনের উপর রাখবেন, এখানে এনে ছেড়ে দেবেন, ডিরেক্টলি ওপেন হয়ে গেল আপনার ঠিক আছে। কিন্তু ডিরেক্টলি ইমেজ এডিট করে আপনি ফটোশপে কাজ করতে পারবেন না। মানে আপনার এটা যদি স্মার্ট অবজেক্ট থাকে, এখন আমি তো যদি ইমেজ এডিট করতে হয় সেক্ষেত্রে স্মার্ট অবজেক্টটা তো আমার রিলিজ করে দিতে হবে, মানে রেস্টোরাইজ করে নিতে হবে। যদি এইটা স্মার্ট অবজেক্ট রেখে কাজ করতে হয় কোনো কিছুর, লাইক কোনো ডিজাইন করার ক্ষেত্রে ফিউচারে কাজে লাগবে এটা আপনার, ধরেন আপনি একটা ইমেজ ডিরেক্টলি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে আসছেন, নিয়ে আসার পর এটা যদি স্মার্ট অবজেক্ট থাকে সেক্ষেত্রে চাইলে আপনি এটার চাইলে কি এখানে যে অ্যাকশনটা নেবেন এটা আপনার ইলাস্ট্রেটরে সরাসরি চেঞ্জ হয়ে যাবে। আপনি জাস্ট এখানে সেভ দিলে ইলাস্ট্রেটরে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি করি, ফিলের অপশনটা আসতেছে না যদি রেস্টোরাইজ না করি, ঠিক আছে। যদি ডিরেক্ট করতে পারতাম তাহলে আমার এইটা আর করা লাগতো না। তো ফটোশপে এই কাজটা কিভাবে করবেন, জাস্ট ধরেন এইটুকু সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর কেন আসতেছে না, আচ্ছা এই যে ফিলের অপশনটা এখন দেখেন আসছে, কারণ এইটুকু জায়গা আমি ফার্স্টে পেন টুল দিয়ে সিলেকশন করে মার্ক করছিলাম, এখন রেক্টেঙ্গুলার দিয়ে ধরতেছি, ধরার পর যদি ফিলে ক্লিক করি আপনারা এইখানে একটা দিবে কন্টেনারে থাকবে, ওকে যদি করেন আচ্ছা নিচে যে আমার ঘড়ির যে এইটা ছিল রিফ্লেক্টর ছিল এটা কিছুটা চলে গেছে, এখন আমি এখানে বেশি অংশ নিয়ে ফেলছিলাম এর জন্য এরকম দেখাচ্ছে। যদি আমি এইটুকু একবার পারফেক্টলি নেই তাহলে এইটুকু চলে যাবে শুধু, বুঝছেন। এইভাবে জাস্ট এই যে আপনার রিফ্লেকশনটা আছে এটা আপনার পেন্সিল দিয়ে করবেন, পেন্সিল দিয়ে করে জাস্ট রিফ্লেকশনটা কেটে দিয়ে ওইখানে বসালে আপনার হয়ে যাবে, ঠিক আছে। আমি আপাতত এরকমই রাখলাম। রাখার পর আমি চাচ্ছি যে এই জিনিসটা যে আছে, দুইটা ইমেজ আছে আমার দুইটা সাইডে, তো এই দুইটা ইমেজের একটা বর্ডার আসছে, একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, বর্ডার আসছে, তো এই বর্ডারের উপর একটা শ্যাডো দিতে চাচ্ছি। শ্যাডো কি এর আগে দেখানো হয়েছিল?
আবার দেখা দিচ্ছি শ্যাডো কিভাবে দিবেন। দুইটা ইমেজের একসাথে শ্যাডো দিতে পারবেন না, কারণ দুইটা ইমেজে যদি একসাথে শ্যাডো দিতে যান তাহলে যে কোনো একটা পাশ ধরতে হবে আমার। তো এইটার আমার লেফট পাশে শ্যাডো আসবে, এই জিনিসটা রাইট সাইডে শ্যাডোটা যাবে। তো এই ইমেজটাকে আগে ধরছি, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডো, ঠিক আছে। প্রিভিউতে ক্লিক করে নেই যদি আগে। তো এইটা আমার কাছে মনে হইতেছে এটা পারফেক্ট, তো এটা রাখলাম, ওকে করতেছি। একটা শ্যাডো পড়ছে রাইট সাইডে, সেম জিনিসটা আবার আমি এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ইমেজটা ধরলাম, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, এখান থেকে ড্রপ শ্যাডো থেকে ফার্স্টে আমার এখানে ছিল হলো আপনার +7, এটাকে আমি জাস্ট মাইনাস করে দিচ্ছি, -7, এটাকে 0 করে দিচ্ছি। প্রিভিউতে যদি ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে, ওকে করে দিলাম। এখন আমার দুইটা ইমেজের জন্য আপনার যে বর্ডার কালার আছে এইটা থেকে একটু আলাদা দেখানোর জন্য তো একটা শ্যাডো আছে, শ্যাডো দিয়ে আমি ওইটা থেকে একটু আলাদা করলাম জিনিসটাকে। এখন এই যে মাঝখানে যে খালি এরিয়াটা আছে এইটার মধ্যে আমি চাইলে আমার যে লোগো, কোম্পানির যে লোগো, ফোন নাম্বার, এইগুলো ইউজ করতে পারি। এখন এইগুলা ফোন নাম্বার, ওয়েবসাইট, এখানে আসবে, ফোন নাম্বারটা আসতে পারে, ওয়েবসাইটের লিঙ্কটা আসতে পারে যদি ওয়েবসাইট থাকে ক্লায়েন্টের, ওয়েবসাইটের লিঙ্কটা আসতে পারে, তারপর আপনার আসতে পারে অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা যখন অ্যাড্রেসগুলো দিব আমি একটা ডেমো দেখাচ্ছি। আপাতত লোগো তো একটা ছিল মনে হয়, ডাউনলোড করছিলাম। আচ্ছা এই লোগোটা নিচ্ছি, এখানে এটাকে ইমেজ ট্রেস করে নেই। যেহেতু বলছিলাম যে লোগোর কালারে দিতাম এই জিনিসটা, লোগোর কালারে দিলাম, লোগো এটা আমার থাকলো। এখন এইখানে লোগোর নিচে আসতে পারে কি বললাম, ফোন নাম্বার আসতে পারে, ওয়েবসাইটের লিংক আসতে পারে এবং অ্যাড্রেসটা আসতে পারে। অ্যাড্রেসটা ধরেন একটা ডামি টেক্সট আমি নিচ্ছি, এর চেয়ে বেশি স্লো দেখানোর দরকার আছে এখন ক্লাসগুলোতে? যদি কেউ বুঝতে না পারেন কোশ্চেন করবেন। এখন আমি অ্যাড্রেসটা ধরলাম, আমার অ্যাড্রেসটা 2 লাইনে হবে, অ্যাড্রেসটাকে 2 লাইনে করলাম। যেহেতু অ্যাড্রেসটা সবসময় একটু বড় থাকে তো অ্যাড্রেসটা আমি 2 লাইনে করলাম। এটাকে আমি এরিয়াল করে দিচ্ছি, বা আপনাদের পছন্দের কোনো যদি ফন্ট থাকে সেটা তো করতে পারেন। আমি আপাতত এরিয়াল রাখলাম। দেন এখানে ফোন নাম্বারটা আসবে, ফোন নাম্বারটা দিলাম, যেন ওয়েবসাইটের লিঙ্কটা আসবে।
আচ্ছা, তো একটা ফোন নাম্বার আসছে, একটা ওয়েবসাইটের লিংক আসছে এবং অ্যাড্রেসটা আসছে। এখন এই জিনিসটাকে আমার সাজাইতে হবে। তো এই টেক্সটটাকে একটু বেশি বড় মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে দিই। যদি বড় থাকে তারপরে সমস্যা নাই, তাও একটু ছোট করে দিলাম ওইটাকে, দেখতে যাতে একটু সুন্দর লাগে আপাতত। একটু এক্সকিউজ মি। তো এইটা যখন আমি এইভাবে বসাবো, দেখতে তেমন একটা ভালো লাগবে না। তো এইটার সাথে আমি যখন কাজ করব তখন আইকন দিয়ে কাজ করব, ঠিক আছে? যেহেতু আপনার এই কি বলে ফেসবুক কাভার ফটোটাকে নর্মালি কেউ বুস্ট করে না, ঠিক আছে? বুস্ট সম্পর্কে ধারণা আছে? মানে ফেসবুক পোস্ট পোস্ট বুস্ট করে, পেজ বুস্ট করে। ফেসবুক কাভার ফটোটাকে নর্মালি কেউ বুস্ট করে না। তো সেক্ষেত্রে কাভার ফটো যেতে যদি আমি আইকন ইউজ করি, অনেক বেশি সমস্যা হয় না তেমন একটা। আপনার এমনি নর্মাল পোস্টের জন্য যখন ডিজাইন করবেন তখন ট্রাই করবেন যত কম আইকন ইউজ করা যায়। তো এটাকে আমি তিনটায় সাজাইলাম। সাজানোর পর আমার কাছে মেবি আইকন ডাউনলোড করা আছে। না, আইকন নিয়ে কোনো সমস্যা হবে না আপনার। কপিরাইট ছাড়া যদি ইমেজ থাকে সেক্ষেত্রে সমস্যা নাই। ওটা বুঝবেন কিভাবে, যে এখান থেকে আপনি গুগল থেকে যখন ইমেজ ডাউনলোড করতেছেন ওইখানে দেখবেন একটা লিংক দেওয়া থাকে, ভিতরে ঢুকলেই একটা লিংক দেওয়া থাকে। যদি ওইটার ভিতরে ঢুকেন দেখবেন যে কারো ওইখানে লেখা থাকে যে কারো কপিরাইট আছে কিনা। এখানে কিছু ইমেজ থাকে কপিরাইট ফ্রি, কিছু ইমেজ থাকে কপিরাইট সহ, ঠিক আছে? আচ্ছা, আইকন গুলো তো বসাইতে পারবেন। তো আমি নেক্সট স্টেপের দিকে যাই। এগুলো এইভাবে থাক। শর্টকাট শিখাইনি এখনো, এটা বলবেন না। আচ্ছা, যদি ধরেন আপনারা যদি আইকন ইউজ করতে চান, গুগল থেকে পিএনজি বা জেপিজি ডাউনলোড করলেন, করার পরে যদি ব্ল্যাক কালার মানে সলিড কোনো কালারে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ভেক্টর করে নিতে পারেন। কিভাবে ভেক্টর করবেন? ইমেজটাকে ধরবেন, ধরার পর এখানে দেখবেন ইমেজ ট্রেসিং এর একটা অপশন আসে, ঠিক আছে? তো ইমেজ ট্রেসে ক্লিক করলে আপনার যে এইটা আছে, এইটার যে যদি জেপিজি হয় তাহলে কোনো রকম চেঞ্জ আপনি ফলো করবেন না। যদি অন্য কোনো কালারে হয় সেক্ষেত্রে দেখবেন ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো ইমেজ ট্রেস করলাম, ট্রেস করার পর এইটার পাশে দেখবেন ট্রেসিং এক্সপেন্ডের একটা অপশন আছে। যদি এক্সপেন্ড করেন তাহলে আপনার ইমেজটা, যে ইমেজটা ছিল যেটাকে আপনি ট্রেস করছেন একটু আগে, সেটা ভেক্টর কনভার্ট হয়ে গেছে। এই যে এখন যদি এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই, ডিলিট করে দিলাম। এটার কালার যদি চেঞ্জ করতে চাই, এটার কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কিন্তু পিএনজি আকারে থাকলে এটার কালার চেঞ্জ করতে পারবেন না। আর ট্রেসিং করার পর এইখানে দেখবেন যে ট্রেসিং এর পাশে এই যে ট্রেসিং এর পাশে ট্রেসিং রেজাল্ট থাকে। তারপরে এখানে এই যে ট্রেসিং রেজাল্টে যদি ক্লিক করেন, ইমেজ ট্রেসের যে অপশনটা আসলো, ঠিক আছে? এখানে চাইলে এই যে থ্রেশহোল্ড কমানো বাড়ানো যায়, ঠিক আছে? এখন অনেক ইমেজ আছে আপনি ট্রেস করার পরে হয়তো বা ফুলটা আসবে না। আপনি যদি থ্রেশহোল্ডটা কমায় বাড়ায় দেন সেক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? বা অনেক ইমেজের ক্ষেত্রে বেশি চলে আসবে, সেক্ষেত্রে থ্রেশহোল্ড কমায় দিলে যে এটা বেশি চলে আসছিল এটা চলে যাবে, ঠিক আছে? তো আইকনটা তো হ্যাঁ।
সিক্স কালার আগে ওয়ান কালার দিয়ে ট্রাই করেন। সিক্স কালার কাজ হলো আপনি যদি ধরেন এই যে একটা ইমেজ নিয়েছেন, কালারফুল ইমেজ, সিক্স কালারের ওইগুলো তেমন একটা কাজে লাগে না, ঠিক আছে? কারণ আপনি যখন আবার অনেক ক্ষেত্রে কাজে লাগেও, ধরেন জিনিসটা এরকম হয়, লোকে 100% পারফেক্ট হয় না, আপনার 90 to 95% পারফেক্ট হয়, যে জিনিসটাকে আপনি সিক্স কালার বা থ্রি কালার দিয়ে ট্রেস করতেছেন, ওইটাকে আবার নিজে হাতে কাজ করতে হয় পারফেক্ট করার জন্য। কিন্তু সলিড কালারের ক্ষেত্রে থ্রি কালার বা সিক্স কালার এগুলো লাগে না। আপনার সলিড কালারের ক্ষেত্রে আপনার লাগবে হলো গিয়ে এই জায়গায় আপনি এই যে বাই ডিফল্ট যেটা আছে এটাই করলেন, বা হাই ফাইডেলিটি ইউজ করতে পারেন বা লো ফাইডেলিটি ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি রেজুলেশন কম থাকে সেক্ষেত্রে লো ফিডেলিটি ফটো ইউজ, এই ইমেজ ট্রেসিং অপশনটা ইউজ করবেন, ঠিক আছে? আর হলো গিয়ে থ্রি কালার, সিক্স কালার, 16 কালার, এগুলো হলো বললাম না যে গ্রেডিয়েন্ট যদি থাকে, একসাথে যদি অনেকগুলো কালার থাকে, সেটাকে যদি ট্রেস করতে চান সেক্ষেত্রে এটা কাজে লাগবে, কিন্তু কাজে লাগবে বলতে সেটা আপনার পারফেক্ট হবে না। আপনি বাসায় ট্রাই করে দেখেন, যদি না বুঝছেন আমি নেক্সট ক্লাস আবার কোশ্চেন করলে বুঝিয়ে দিব না। তো এরপর কাজগুলো আমি কি বললাম যে আমি ইগুলা সাজাইতাম, আইকন গুলা সাজাতাম। এখন আইকন সাজানোর পর ওইটা দেখাইতে হবে কিভাবে আইকন সাজাবো, এটা তো আমরা সবাই জানি আপাতত। আমি আরেকটা এক্সট্রা কিছু দেখাই, সেটা হলো যদি এইটাকে আপনি ফেসবুকের জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার রেজুলেশন যদি কমে বাড়ে, আপনার সাইজটা ঠিক নেওয়া ছিল 851 315, এখন আপনি যদি এখানে 300 ppi দিয়ে জেপিজিটাকে সেভ করেন, তাহলে কিন্তু আপনার রেজুলেশনটা হাই হয়ে যাবে, মানে এই শেপে থেকে যে হাইস্ট রেজুলেশনটা নিতে পারে সেটা নিবে। তো সেটার জন্য আমরা একটা ওয়ে জানি কিভাবে করব। ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন, এখান থেকে জেপিজি দিয়ে জেপিজি অপশনে ক্লিক করলাম। আর ওই যে আমি বললাম যে কালার গাইড নিতে হয় না, কেন কালার গাইড নিতে হবে না, এইখানে আমি এই যে ইউজ আর্টবোর্ডটা যদি ক্লিক করি, আমার বাইরে যতটুকু অংশ আছে এটা আমার জেপিজির ক্ষেত্রে কেটে যাবে, ওইটা আর আসবে না। তো যেহেতু আসতেছে না, সেভ করতেছি, লোকেশন দিলাম আমি, সেভ করলাম। সেভ করার পরে এইখানে দেখেন জেপিজি অপশনটা যখন আসবে, কালার মোড দেওয়া, কালার মডেল দেওয়া আছে সিএমওয়াই কে। যদি জেপিজির ক্ষেত্রে সবসময় এটাকে আপনার জেপিজি বা পিএনজির ক্ষেত্রে এই অপশনটা আসেও না অ্যাকচুয়ালি, জেপিজির ক্ষেত্রে সবসময় এই অপশনটাকে আরজিবি করে দিবেন, ঠিক আছে? যদি সিএমওয়াই কে রাখেন সেক্ষেত্রে কালারটা, যে কালারটা আছে, আপনি যে কালারটা ইউজ করছেন এই কালারটা চলে যাবে, ঠিক আছে? বাসায় করে দেখেন কিরকম, মানে আরজিবি তে কিরকম কালার আসে আর জেপিজি তে কি রকম কালার আসে, এটা বুঝতে পারবেন আপনারা। কোয়ালিটি ম্যাক্সিমাম রাখলাম, এখানে রেজুলেশন রাখলাম হাই, ওকে দিচ্ছি। আমি যদি বাইরে যাই, এখানে একটা জেপিজি সেভ হয়েছে আমার, এই যে দেখেন। এখন এইটার সাইজ, আর্টবোর্ডের সাইজ নিয়েছিলাম আমি 851 315, কিন্তু এটার উপরে যদি মাউসের কার্সরটা নেই, এটা দেখেন ডাইমেনশনটা কত আসছে, 3546 ইন্টু 1333, সরি 1313। কই জুম, জুম করার পর ফেটে যাবে? ওইটা আপনি লো রেজুলেশনের ইমেজ ইউজ করতেছেন, এই যে আমি কত বড় করছি দেখেন, কই ফাটতেছে। এখন এখানে যদি আমি লো রেজুলেশনের ইমেজ ইউজ করি সেক্ষেত্রে এটা ফেটে যাবেই। এখন এটা হলো গিয়ে আপনার গেল যদি ফেসবুকের জন্য ইউজ করতে চান, বাট আপনি একটা ওয়েব ব্যানার ডিজাইন করতেছেন, লাইক কোনো ওয়েবসাইটের জন্য একটা ওয়েব ব্যানার ডিজাইন করতেছেন, এখন ওয়েবসাইটটা ফুললি ডাইনামিক রেসপন্সিভ না। রেসপন্সিভ বলতে বুঝছেন, মানে আপনি যে সাইজটাকে দিচ্ছেন, ধরেন এইখানে এইটাকে যদি, এটার আমার আর্টবোর্ডের সাইজ ছিল কত, 851 315, এখন এটাই ধরেন আমার ওয়েব ব্যানারের একটা সাইজ ছিল, একটা ওয়েবসাইটের একটা সাইজ ছিল 851 315। এখন অনেক ওয়েবসাইট দেখবেন এরকম রেসপন্সিভ করা থাকে না, যে এটা আপনার 851 315 উপরে যদি সাইজ যায়
সেটাকে আর ওই যে সাইজটা আছে এইটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারে না, সো বাইরের কিছু অংশ ওইটা কেটে দেয়। শুধুমাত্র 851 315 সাইজের মধ্যে যতটুকু আসে সেইটাকেই রাখে। ঠিক আছে, হ্যাঁ এইটাই আমি দেখাচ্ছি যে সাইজটা যে বেড়ে গেল এই সাইজটা কিভাবে কম করা যায় ওয়েবসাইটের ক্ষেত্রে। যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, কিবোর্ড থেকে যদি শর্টকাট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট অল্টার এস। আর যদি ফাইল থেকে যান, ফাইল থেকে গেলে আপনার সেভ ফর ওয়েব, ঠিক আছে, সেভ ফর ওয়েবের একটা অপশন থাকে, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন যে সেভ ফর ওয়েবের যে ট্যাবটা ওপেন হবে। ওপেন হওয়ার পর যদি আপনার পিএনজি লাগে সেক্ষেত্রে পিএনজির ক্ষেত্রে তো এইখানে পিএনজি 24টা ইউজ করবেন। দুটোটাই জিনিস দেখাই দিচ্ছি। যদি পিএনজি লাগে সেক্ষেত্রে পিএনজি 24 অপশনটা ইউজ করবেন। এখানে এই যে দেখেন পিএনজি 24, আরেকটা আছে কিন্তু পিএনজি 8, ঠিক আছে, ওইটা ইউজ করবেন না, পিএনজি 24টা ইউজ করবেন। আর যদি জেপিজি লাগে, জেপিজি আমি যেহেতু হাই রেজুলেশন চাচ্ছি তো জেপিজি হাইটা ইউজ করবে এখানে। তো আমি জেপিজি হাইটা নিলাম। জেপিজি হাইটা নেওয়ার পর নিচে যে প্রিসেট গুলো আছে অটোমেটিক বাই ডিফল্ট যেটা ছিল সেটা মানে জেপিজি হাইয়ের সাথে বাই ডিফল্ট যেটা থাকে সেটা নিয়ে নিছে অটোমেটিক। তো এইখানে আমার আর চেঞ্জ করার দরকার নাই। যদি তাও চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য এখানে ধরেন আমার কোয়ালিটি দেওয়া আছে 60%, তো আমি এখানে হাইতে ক্লিক করে যে যে স্লাইডারটা থাকে, জেপিজির নিচে একটা স্লাইডার থাকবে রেজুলেশনের বা কোয়ালিটির, এটাতে ক্লিক করে হাইয়ের জায়গায় আমি এটাকে ম্যাক্সিমাম করে দিচ্ছি। এখন আমার কোয়ালিটিটা 100% দেখাচ্ছে। আমার কোয়ালিটিটা 100%ই দরকার, এটা আমি করে নিলাম। তো এটাকে 100% করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন ওয়াইড দেখাচ্ছে, ওয়াইড এবং হাইটটা দেখাচ্ছে আমার এখন। তো ওয়াইড দেখাচ্ছে আমার 851, হাইট দেখাচ্ছে আমার 315, যেটা আমার আর্টবোর্ডের সাইজ ছিল। তো সাইজ ছিল, এখন এটাকে আমি সেভ করব। সেভে ক্লিক করলাম। ওই সেম ওয়েতে আবার লোকেশনটা চাবে, আমি ডেস্কটপটাকে নিচ্ছি, সেভ দিচ্ছি। এই এই জায়গায় আর আপনার আরজিবি সিএমওয়াই কে করা লাগতেছে না। দেখেন দুইটা ইমেজ আসছে একই জায়গায়, ঠিক আছে। এটাকে যদি ওপেন করি, এটার সাইজটা একটু ছোট হয়ে গেছে বাট ফাটে নাই। একটু জুম যদি করেন সেক্ষেত্রে ফাটে যেতে পারে, কিন্তু এটাকে যখন আপনি ওয়েবসাইটে ইউজ করবেন, ওয়েবসাইটে তো আর কেউ জুম করবে না এটাকে। তো ওয়েবসাইটে ইউজ করলে আপনার এই যে নর্মাল সাইজ এইটা এই সাইজেই থাকবে জিনিসটা। তো এই সাইজে দেখেন এটা কি ফাটছে, ফাটে নাই। কিন্তু আমার রেজুলেশনটা ওই যে ফার্স্টেরটার ডাইমেনশন ছিল আমার 3546x1313, কিন্তু এইটার ডাইমেনশনটা আমার যে আর্টবোর্ডের সাইজ ছিল এই সাইজ অনুযায়ী আসছে আমার 851 315, ঠিক আছে। আবার আমার এই ইমেজের সাইজ মানে স্পেসটা মানে স্টোরেজটা যে নিবে সেই সেই সাইজটা আছে আমার 122 কেবি, ঠিক আছে, 122 কেবি। আর ফার্স্টে যেটা এক্সপোর্ট থেকে সেভ করছিলাম সেইটার সাইজ আছে আমার 1.19 MB, ঠিক আছে। যখন ওয়েবসাইটে আপনি ভারী কোনো ইমেজ আপলোড করতে থাকবেন তখন ওয়েবসাইটটা আপনার লোড নিতে অনেক বেশি সময় নেবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আপনার যে ইমেজগুলো আমরা ওয়েবসাইটের জন্য সেভ করি সেটাকে এক্সপোর্ট থেকে করি না, আমরা সেভ ফর ওয়েব থেকে করি। সেক্ষেত্রে আপনার পারফেক্ট রেজুলেশনটাও পাচ্ছে, প্লাস আপনার ইমেজটা যে এইটা আপনার সাইজটা স্টোরেজ সাইজটাও কমতেছে। তো আমার লোডিংটা তাড়াতাড়ি হবে ওয়েবসাইটের, ঠিক আছে। এভাবে একটা ওয়েব ব্যানার রেডি করতে পারেন। আর ওয়েবের জন্য কিভাবে সেভ করবেন সেটা তো বললাম। ফেসবুকের জন্য চাইলে আপনি সেভ ফর ওয়েব থেকেও সেভ করতে পারেন বা মানে এক্সপোর্ট থেকেও সেভ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, ফেসবুক এটা অ্যাডজাস্ট করে না, কিন্তু ফেসবুকে একটা প্রবলেম হলো ওটা মোবাইল আর ইটাকে অ্যাডজাস্ট করতে পারে না, ডেস্কটপটাকে অ্যাডজাস্ট করতে পারে না। তো আমরা কিভাবে করলাম, আমরা ওই যে আমাদের যে ইম্পর্টেন্ট কন্টেন্ট গুলো আছে সবগুলা কিন্তু আমার এইখানে যদি ফেসবুক কেটেও দেয়, এইখানে এই যে এইটুকু কাটবে এই পাশে, এইটুকু কাটবে এই পাশে, ঠিক আছে। তারপর কিন্তু আমার হেডফোনটাও দেখা যাচ্ছে, আমার ঘড়িটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। আর মাঝখানে আমার যে ডিটেলস গুলো দেওয়া দরকার ছিল এই ডিটেলস গুলো আমি তো মাঝখানে রাখছি, এইগুলো কাটা পড়ার কোনো সম্ভাবনাই নেই।
তো আরেকটা জিনিস যেটা বলছিলাম যে ওয়েব ব্যানারের ক্ষেত্রে কন্টেন্ট গাইড বা সেফটি মার্কে তেমন একটা দরকার হয় না। কেন দরকার হয় না বুঝতে পারছেন? এই যে আপনি দেখেন ওয়েব ব্যানার আপনার কতটুকু আর টেক্সট আসছে, এইটাকে যদি আপনি মাঝখানে মাঝখানে রাখেন আপনার সেফটি মার্কের বাইরে যাবেও না এটা। তো দ্যাটস ওয়াই সেফটি মার্কের দরকার হয় না তেমন একটা। তাও যদি আপনারা যেহেতু নতুন, আপনাদের যদি লাগে নিয়ে কাজ করবেন, ইন ফিউচারে যখন কাজটা বুঝে যাবেন আস্তে আস্তে তখন আর এই জিনিসটা লাগবে না। ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসগুলা?